তো শেষমেশ আমরা আইপিএল 2026-এ একটা এমন ম্যাচ দেখতে পারলাম যে ম্যাচটা দেখে ভাই একটু শান্তি লাগলো, একটু মজা লাগলো। যেটা ক্লোজ, যেই জিনিসটা আমরা আগাগোড়া সবসময় পছন্দ করি, যে ম্যাচ যেন হাই স্কোরিং আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে যদি হাই স্কোরিং হয়ও তাহলে যেন ম্যাচটা অন্তত কন্টেস্ট হয় ম্যাচের মধ্যে। সব ম্যাচে হয় না, এই কথাটাও সত্যি। তাহলে আজকে আমরা পাঞ্জাব ভার্সেস গুজরাটের এই ম্যাচটা দেখতে পারলাম, যেখানে পাঞ্জাব কুতিয়ে কুতিয়ে হলেও কিন্তু ম্যাচটা জিতে ব্যাট করে দিল। এরকম খুব কম হয় যে প্রথম ম্যাচে বোলিং ব্যাটিং পুরো ব্যাটিং ডেপথ অবধি কিন্তু চেক হয়ে যায়। তো আমি মনে করবো পাঞ্জাব যে ম্যাচটা জিতেছে এই ম্যাচটা থেকে কিন্তু অনেক কিছু পাঞ্জাব আজকে নিয়ে যাবে। আর পাঞ্জাব জেতার কারণ একটাই হচ্ছে ওদের ব্যাটিং এর জন্য জিতলো। আমি বলবো বোলিংও, হ্যাঁ আমি বলবো বোলিং, শুধু ব্যাটিংও না, মানে ব্যাটিং সব থেকে বড় যে পজিশনটা, সব থেকে ইম্পর্টেন্ট পজিশন, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি। পাঞ্জাবের যদি জেতার পিছনে থেকে থাকে কিছু, শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি। তো ভিডিওর মধ্যে আসছে আস্তে আস্তে আপনারাও বুঝতে পারবেন আমি কেন বলছি এই কথাটা। তো ম্যাচ যা ছিল মোটামুটি একটা টাইট ম্যাচ ছিল। গুজরাটের বোলারদের তারিফ করতে হবে যে 163ও মানে প্রায় ডিফেন্ড করে ফেলেছিল। 15 ওভার 2 ওভারে 15 রান 16 রান বাকি ছিল, 2 ওভারে 16 রান বাকি ছিল লাস্টে এসে। তো যেখানে ওরা 13 ওভারে কিন্তু 120 রান সামথিং এরকম করে ফেলেছিল অলরেডি। তারপরে ওদের ম্যাচও কিন্তু সেইখান থেকেই ঘুরেছিল। প্রথমে পাঞ্জাব যা ব্যাটিং করছিল, পাঞ্জাবের মধ্যে প্রভসিমরন সিং, প্রিয়ান সারিয়া বল, তারপরে হচ্ছে তোর তারপরে আসলো কপার কনলি, এরা কিন্তু ম্যাচ কিন্তু পুরো পরিষ্কার বের করে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে জিটির জন্যই মোটামুটি বোলার এই 13 ওভার 14 ওভারের পর থেকে কিন্তু মোটামুটি ফেরত চলে এসছে। তো এখানে প্রথমে টসের উপরে যদি আসি, আমরা টসে জিতে পাঞ্জাব প্রথমে বোলিং নিয়েছে। এই আইপিএল আমরা অলরেডি দেখছি যে বোলিং যারা পাচ্ছে ফার্স্টে তারাই কিন্তু জিতছে প্রত্যেকটা ম্যাচেই বলতে গেলে। তো এখানে বোলিং সব থেকে ক্রুশাল রোল হবে, কারণ তারপরে ডিও আসে না, চেস করতে মোটামুটি এখানে সবাই মোটামুটি প্রস্তুত। আর মোল্লাপুরে, চণ্ডীগড়ে মোল্লাপুরে মাঠে খেলা, এই মাঠে জানা কথা যে কেমন আর হাওয়া দিচ্ছিল, দেখেছিস কেমন কন্টিনিউ হাওয়ার কন্টিনিউ বৃষ্টি। তো এই জন্যই কিন্তু ফার্স্টে চেস করা যে কোনো টিমই প্রেফার করবে এখানে চেস করা। তো এখানে প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে পাঞ্জাব কিংসের উপরে আসবো আমরা, পাঞ্জাব কিংসের বোলিংয়ের উপরে। পাঞ্জাব কিংসের বোলিং এই বছর তুই কিছু কিছু প্লেয়ার আছে না যারা যারা সারা জীবনই কঙ্কারি করে যাবে, সারা জীবনই ভালো পারফরমেন্স দেবে। তার মধ্যে একজন হচ্ছে ইউজি চাহেল, 4 ওভারে 28 রান 2 উইকেট ভাই। আর ইউজি চাহেলের নামে আর কি বলবি বল। এইভাবে ছেলেটাকে যে পুরোপুরি সাইডলাইন করে দিল ইন্ডিয়ান টিম থেকে। প্রত্যেকটা সিজনে আসছে, এই বছরও 18 কোটি টাকায় বিক্রি হয়েছে। প্রত্যেকটা সিজনে এসে প্রত্যেকটা সিজনে ভালো বল করে দিয়ে যাচ্ছে। আর সব থেকে মেন কথা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স 16 নাম্বার ওভার অবধি ইউজি চাহেল করে যায়, তাহলে ভাব। তাছাড়াও আরো যা বোলারদের কথা বলতে হবে, সেটা হচ্ছে বিজয় কুমার বেশাকের কথা বলতে হবে। এই আইপিএল এ যদি 2-3টে আন্ডাররেটেড বোলার থাকে, মোস্ট আন্ডাররেটেড আমি বলবো যে বিজয় কুমার বেশাক একজন আছে, তারপর হচ্ছে বৈভব অরোরা একজন আছে, যারা কিন্তু তাদের ডিউ পায় না। যখন ব্যাঙ্গালোর এসেছিল তখনও ভালো বল করেছে, গত বছর ফাইনাল অবধি খেলেছে, এই বছরে এসে কিন্তু এই প্রথম ম্যাচে 3 উইকেট নিয়ে চলে গেছে। এজন্য তো কনফিডেন্স বেশি পেয়েছে হচ্ছে কোচ ওকে সাপোর্ট দিয়েছে প্রথম থেকে। তো জিটির ব্যাটিং এর উপরে যদি আমরা আসি, জিটির ব্যাটিং এর প্রথমে হচ্ছে শুভমান গিল ভালো স্টার্ট দিয়েছিল। শুভমান গিল মোটামুটি একটা হালকা পাতলা টাচে লাগছিল, কারণ শুভমান গিলের মতো প্লেয়াররা রান করবে, রান পাবে বেশি, এক তো ওপেনার, ঠিক আছে। তারপরে আবার প্রত্যেক সিজনে আগের বছরও 650-এর উপরে রান ছিল। শুভমান গিল ভালো স্টার্ট দিয়েছিল। সাই সুদর্শন খেলতে পারেনি, একটা ম্যাচ নিয়ে আমরা জাজ করবো না। আমরা ভেবেছিলাম একটুখানি আমাদের মধ্যে একটুখানি ডাউট ছিল যে ওপেন কে করবে, ঠিক আছে। তবে আমরা যেটা বলেছিলাম গত ভিডিওর মধ্যে সেটাই হয়েছে। লাইভে এসে আমরা বলেছিলাম যে 3 নম্বরে বাটলারই আসবে, কারণ ওর দেশের হয়ে 3 নম্বরেই খেলছিল জস বাটলার। তো শুভমান গিল আর হচ্ছে সাই সুদর্শন, প্রথমে সাই সুদর্শন আউট হয়ে গেল। শুভমান গিলের সঙ্গে কিন্তু জস বাটলারের ভালো একটা পার্টনারশিপ হয়েছিল, যার জন্য কিন্তু ওরা 10 ওভার 12 ওভার 14 ওভার অবধি কিন্তু ভালো ব্যাটিং করেছে জিটি। 14 ওভারে 119 রান ছিল জিটির। তারপরে এসে কিন্তু খেলার মোড় ঘোরা আরম্ভ। কিন্তু যাই বল কিন্তু বাটলারের যে জোশ, ঠিক আছে, সেটা কিন্তু দেখা যায়নি। হয়তো খেলছিল, ঠিক আছে। বাটলারের সমস্যাটা কি আমি না বুঝছি না, বুঝতে পারছি, কারণ হচ্ছে পুরো ওয়ার্ল্ড কাপ ফ্লপ গেল, ফুলে খেলছে না। তারপর এই জস বাটলারের মানে নাম শুনলে প্রত্যেকটা টিমে ট্যাঙ্ক কেঁপে যেত। কিছু কিছু শর্ট সিলেকশন আমি এত বাজে দেখলাম, মানে এইটাই যদি ফর্মে থাকতো না, এগুলো পুরো বাউন্ডারি মানে ওভার বাউন্ডারি হতো। ফর্মে আছেও আবার নেইও, দেখ কত 39 রান সামথিং তো করেছেই, তাহলে কিন্তু 33 বলে করেছে, বল নষ্ট করেছে একদম। 33 বলে 38 না 39 রান, ওটার জন্য কিছুটা রান হয়তো 15 রান 10 রান একটুখানি শর্ট হয়ে গেছে। তারপরে ওয়াশিংটন সুন্দরের কথা বল। ওয়াশিংটন সুন্দরের কি মানে ওই জায়গাটা হতে পারে? তুই জিটির টিমটা যদি পুরোটা দেখিস, জিটির টিম ফিনিশার একদমই নেই ওদের টিমের মধ্যে। ফিনিশার তো নেই, কারণ হচ্ছে 5 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে নামতে হয়েছে।
তারপরে কে আছে শাহরুখ খান, রাহুল শাহরুখ খান, তেবাটিয়া। রাহুল এদের তেবাটিয়া। এদের দিয়ে হবে? সেই একই গদবাদা লাইন আপ নিয়ে কিন্তু জিটি এখনো ধরে আছে, ঠিক আছে। তো- হ্যাঁ হতে পারে, না হতে পারে একদিন হয়তো খেলবে, কিন্তু একদিন খেলাতে ভাই না 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 ম্যাচ জেতা যায় না, ঠিক আর আছে। আর তো ইয়ের কথা বল না, ওয়াশিংটন সুন্দর যে ব্যাটে নেমেছিল, বল কানেক্টই করতে পারছে না। ওটাই তো কথা, 16 ওকে বলে 18 রিটায়ার রান। আউটের কথা মানে আলোচনা শুরু হয়ে গেছিল, সেইখানে ও নিজে মেরে আউট হয়ে গেল। নাহলে সেটাই তো 16 বলে 18 রান। তাহলে জিটির এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ফিনিশার নেই। এটা কিন্তু সব থেকে বড় প্রমাণ হ্যাঁ, পাওয়া গেল আজকে, যে ফিনিশার নেই বলে এই অবস্থায়। আজকে কি এই টুর্নামেন্টই তো নেই। হ্যাঁ এই ওই তো টুর্নামেন্টই মানে নেই। প্রথম দিনেই প্রমাণ পাওয়া গেল হ্যাঁ। যে যেহেতু ফিনিশার নেই সেহেতু ভালো যতই স্টার্ট দাও লাস্টে এসে কিন্তু এরকম কাজ হবে। অবশ্যই কাজ তবে হবে। আমি এখানে জিটির একটা সাজেশন আমি বলতে চাই, এখানে গ্লেন ফিলিপসকে ওরা খেলিয়েছে 4 নম্বরে নামিয়েছে, কিন্তু আমার মনে হয় এখানটায় গ্লেন ফিলিপসের জায়গায় যদি জেসন হোল্ডারকে খেলায় ওরা, হ্যাঁ আরো টিমটা বেশি ব্যালেন্স হবে। কারণ হচ্ছে যে গ্লেন ফিলিপসের জায়গায় একটা ইন্ডিয়ান চলে আসবে ওইখানে, প্লাস হচ্ছে তোর বা একটা করে উপরে উঠে গেল, আর তোর জেসন জেসন হোল্ডার হোল্ডার 7 লাস্টে, নম্বরে 8 হ্যাঁ, নম্বরে আসবে। হ্যাঁ, জেসন হ্যাঁ, হোল্ডার ও কি খেলে। ব্যাটিং করেছে এই বছর আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে, অবশ্যই, তারপরে একটা প্লাস bowling একটা বোলিং option। অপশন দেবে। জিটির কাছে যদিও বা প্রচুর ভালো ভালো বোলার রয়েছে, তার জন্য এই ম্যাচটা কন্টেস্টটা হলো, কিন্তু জেসন হোল্ডার আসলে কিন্তু ও যে ফিনিশিং এর যে প্রবলেমটা চলছে সেই জিনিসটা কিন্তু এখানে নিবারণ এটা হতে মনে পারে। আসতে চলেছে, খুব তাড়াতাড়ি মনে আসতে আসবেই চলেছে। জেসন হোল্ডারের এরকম রেড হট ফর্ম, এটা ইউজ করবে না, এটা হতে পারে কেন আজকে যেই হারে খেলছিল মোটামুটি 170-75 কিন্তু হ্যাঁ একদম একদম কমন ছিল। আর তো ইয়ের কথা কি বলবি, পাঞ্জাবের যদি এই বছর সব থেকে মেন কি প্লেয়ার হতে চলেছে সেটা হচ্ছে মার্কো ইয়ানসেন। বোলিংয়ে, ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে, ফিল্ডিং কি করেছে দেখছিস আজকে মার্কো ইয়ানসেন, দুখানা বল সেভ, তারপরে ওইখানে সেম জায়গাতে আবার ক্যাচ, তারপরে বোলিং বল, সত্যি। 4 ওভারে কত রান, 28 রান সামথিং হয়তো হ্যাঁ, খেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। 4 ওভার, তাও 3 ওভারে কত ছিল, বেশি ছিল না, বেশি 15-16 ছিল না। রান ছিল। লাস্টের দিকে ওভারে এসছে বলে স্লগ ওভারে গিয়ে মার খেয়েছে, তারপরে আবার 2টো উইকেটও তুলেছে। তাহলে মার্কো ইয়ানসেন তারপর ব্যাটে এসে আজকে আউট হয়ে গেছে ঠিকই, ক্লিন হিট একদম। মার্কো ইয়ানসেনের মানে শট দেখলে যা মাখন শট মারে, পুরো মাখন shot। আর শ্রেয়াস আয়ারের কথা যেটা বলছিলাম, শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি কেন বলছিলাম, তুই ওরা যে একটা টোটাল যে টিমটা একটা প্ল্যান নিয়ে নেমেছিল তার প্রমাণ কি বলতো, টোটাল ওদের 30% বল স্লোয়ার বাউন্সার গেছে পেসারদের, মানে পুরো প্ল্যান মাফিক নেমে। পুরো স্লোয়ার বাউন্সার গেছে। 13-14 ওভারের পর থেকে একদম বোলাররা এসে ফুল লেন্থ পুরো বল বন্ধই করে দিয়েছে, দিয়ে পুরোপুরি স্লোয়ার বাউন্সার, যার জন্য প্রত্যেকে ভালো বল করেছে। লাস্ট ওভারে এসে আর্শদীপ সিং টোটাল 11খানা বল করেছে, টোটাল 11খানা বল একটা ওভারের মধ্যে 5-6খানা ওয়াইড দিয়েছে। হয়তো এটা কিন্তু আর্শদীপ সিং এর আমরা আগেও দেখেছি যে দেখেছি। ও যখনই বলে আসে লাস্ট ওভারে গিয়ে কিন্তু এই অবস্থা, ইন্ডিয়ান টিমেরও দেখেছি, পাঞ্জাবেরও দেখেছি, আবার আজকেও দেখে ফেললাম। তাহলে তো আর্শদীপ সিং এখানে এই জিনিসটা আমি মনে করি শোধরানো উচিত, কারণ হচ্ছে ও এখন ইন্ডিয়ান বোলার যেহেতু, নালে মানে কি অন্তত যে কোচগুলো আছে ইন্ডিয়ান কোচেরা আছে বিশেষ করে এদের উপর কাজ করা উচিত। ও কিন্তু ইয়র্ক মারতে পারে, কিন্তু আজকে সেটা দেখলাম না ইয়র্ক ওই যে প্ল্যানের হ্যাঁ, উপরে ছিল, প্ল্যানের প্ল্যানের উপরে ছিল টোটালি, যে প্ল্যান কি হতে পারে। আর তোর ওদের বলের জন্যই যে তেওয়াটিয়া আসলো, লাস্টে শাহরুখ খান আসলো, ভালো ভালো বিজয় কুমার বেশাক, আর হচ্ছে তোর এদিকে ইয়ের জন্য মার্কো ইয়ানসেন আর তোর আর্শদীপ সিং, এই 3টে বোলারের জন্যই কিন্তু মেনলি লাস্টে এসে ওরা রানটা করতে পারলো না। বিজয় কুমার বেশাকের উপরে আমি আজকে খুব মানে ইমপ্রেস হয়ে গেছে আমি বিজয় কুমার বেশাকের উপরে। তো ওদের পার্মানেন্ট বোলার থাকবে এখানে বলতে গেলে। আর ওদের ইয়ে খেলে যে প্রিয়ান সারিয়া হচ্ছে ওদের ইম্প্যাক্ট হিসাবে নেমেছে। প্রিয়ান সারিয়া আজকে চলেনি ঠিক আছে, কিন্তু প্রাপ সিমরান সিং এই ছেলেটার উপরে কিন্তু আমি আস্তে আস্তে মানে ইমপ্রেস তো হয়ে গেছি গত বছরই, যে একটা ভরসা চলে আসছে যে এই ছেলেটা থাকা মানে একটা রান হবে, একটা ভালো স্ট্রাইকারের সঙ্গে ওপেনিং ভালো পাওয়া যাবে। তার জন্য দেখ না পাঞ্জাব কোনো ওপেনার রাখেনি, ঠিক আছে, এদের উপরে পুরোপুরি ভরসা। কিন্তু এখানে আরেকটা জিনিসও সারপ্রাইজ হচ্ছে আমি, যেখানে হচ্ছে ওমর জায়ের উপরে তোর বিশ্বাস না দেখে কুপার কোহলির উপরে বিশ্বাস, আবার ক্যাপ্টেন যেখানে নামে শ্রেয়াস আয়ার সেই জায়গা দিয়েছে, যেই জায়গাটা দিয়েছে এই জায়গাটা পুরোপুরি ও জাস্টিফাই করেছে। একা দাঁড়িয়ে থেকে লাস্টে ম্যাচ জিতিয়ে নিয়ে বেরিয়েছে, কত 72 রান, 44 বলে 72 রান করে কিন্তু একা বেরিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ এর জন্যই আমি আরেকজনকে ক্রেডিট দেবো, সে হচ্ছে ভাই কোচ রিকি পন্টিং, অস্ট্রেলিয়া কানেকশন, ঠিক আছে না, ও যে স্কাউট করে এনেছে যে আমি এই প্লেয়ারটাকে রাখবো। আরেকটা প্লেয়ারও খেলেছে যদিও বা জেভিয়ার বাটলেট খেলেছে আজকে, কিন্তু কোনো কাজে লাগেনি সেরকম। তো ওটা রয়েছে। আর নেয়াল বাদেরা চলেনি আজকে, তারপর হচ্ছে মার্কাস স্টয়নিস চলেনি। শ্রেয়াস আয়ারে কিন্তু একটা সিরিয়াস চোট লেগে গেছিল, তার জন্য কিন্তু দুখানা শর্ট বলে কিন্তু সেরা দুটো শর্ট মেরেছিল শ্রেয়াস আয়ার, কিন্তু তাহলে বুঝতে পারছিস কতটা রেডি হয়ে এসছে যে শর্ট বলে কিন্তু আর ভয় পায় না। যেখানে শ্রেয়াস আয়ারকে বলছিল সবাই যে শেষ খতম বলছিল গত 2 বছর আগে শ্রেয়াস আয়ার, সেই শ্রেয়াস আয়ার দুখানা 6 মেরে যাচ্ছে করলো বলে টি20। হ্যাঁ কামব্যাক তো করবেই, আর ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল, সব থেকে বড় কথা হচ্ছে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। তো শ্রেয়াস আয়ার ভালো খেলো, কিন্তু একটা হাতে
চোট লাগার পরে দ্য ভেরি নেক্সট বলে আউট হয়ে গেল একদম, তোর ইয়েতে ফাইন লেগে, শর্ট ফাইন লেগে, ক্যাচ দিয়ে নাকি স্কোয়ার লেগে ছিল আর কি, ক্যাচ দিয়ে আউট হয়ে গেল। নাহলে কিন্তু এখানে এই ম্যাচটা এতটা ঝোলে না, নালে এতটা ঝোলে না, ঝোলে না। তো আমরা ভেবেছিলাম যেভাবে খেলছিল 110 মানে 2 উইকেট, ঠিক আছে, 10 না 11 ওভারে ছিল, এরকম 11 কি 12 ওভারে, আমরা ভেবেছিলাম হয়তো 15-16 ওভারে ম্যাচ জিতে যাবে। হ্যাঁ তাই তো ভাবছিলাম প্রসিদ্ধ কৃষ্ণার যে কামব্যাক, ঠিক আছে, ওই কামব্যাকের প্রসিদ্ধ কৃষ্ণা, তুই একটা জিনিস ভাব, প্রসিদ্ধ কৃষ্ণাকে মেন বোলার ওদের, কারণ হচ্ছে গত বছর ও পার্পল ক্যাপ দিয়েছে, 13 নাম্বার ওভারে এসে না 13 নাম্বার ওভারে এসে ওকে বল দিয়েছে ফার্স্ট ওভার, তাহলে আরো আগে বল দে ওকে না। আমার মনে হয় ধারাদার উইকেট তুলে নিয়ে গেল। আমার কথা মনে হচ্ছে না যে তোর গিলের ক্যাপ্টেনশিপ নিয়ে আমার কিরকম জানি একটা মানে গিল ক্যাপ্টেন্সি ঠিক আছে, কারণ কেন বলছি প্রসিদ্ধ কৃষ্ণের কথাটা যে বললি, ও প্রায় হাফ চলে গেছে তারপরে গিয়ে নিয়ে এসছে, ঠিক আছে। তো আমি কি ভাবলাম বলতো, ওকে দিয়ে পুরোপুরি ডেথ বলিং দেখতো। আর তাহলে আরেকটা বল যে সে তোর মোহাম্মদ সিরাজ, ও বেচারা কি দোষ করেছে, ঠিক আছে, ওকে অন্তত ওপেনিং স্পেলে তো 3 ওভার করাতে পারে, নেক্সট দিনই তাই করাবে, আমি বলে দিলাম, দেখবি 2 ওভার বল করলে 15 রান, বেচারার কি দোষ, নেক্সট দিনই ওকে কাগিজো রাবাডা আর হচ্ছে তোর মোহাম্মদ সিরাজকে নেক্সট দিন দেখবি 3 ওভার করে করাবেই, কারণ রাবাডা কিন্তু এখন সেই ধার নেই আর বলের মধ্যে, ও যা এফেক্টিভনেস আছে পুরোপুরি পাওয়ার প্লের মধ্যে, এর বাইরে গিয়ে কিন্তু আর সেরকম এফেক্টিভনেস নেই। সেটাই তো বলছি যে ভাই ওকে ছেড়ে বল করালো কাকে দিয়ে, না কি ওই অশোক শর্মা নাকি, অশোক শর্মা, ঠিক আছে, অশোক শর্মা তবে পার্মানেন্ট হচ্ছে জিটির মধ্যে, আমি মনে করছি, কারণ ও এবার সৈয়দ মুশতাক আলী ট্রফিটা 22টা আছে, উইকেট আছে, প্লাস হচ্ছে তোর 150 গতিতে কন্টিনিউ বল করে কিন্তু ছেলেটা, যেরকম একটা বোলারকে ফাস্ট ট্র্যাক করেছে, যেখানে সিরাজের থেকেও বেশি ওভার করেছে। তাই তো হয়েছিল যে 16 না 17 ওভারে আমরা ভেবেছিলাম কি মোহাম্মদ সিরাজকে নিয়ে আসবে, তবে এই জায়গাটা আনা উচিত ছিল, এক্সপেরিয়েন্স কাজ করে ভাই, সে হার জিত থাকবেই, ঠিক আছে, সেখানে মোহাম্মদ সিরাজ বাউন্ডারি, তুমি তোমার প্রিমিয়াম বোলারের উপর যদি ভরসা না রাখো তাহলে কি করে আমার হাতে কখন বলটা আসবে, না এটা ভাই এই জিনিসটা গিলের না, এটা তুই ঠিকই বলেছিস যে গিল এই জিনিসটা উচিত করেনি, কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স সবার আগে, তুমি একটা ডেবিউট্যান্টকে দিয়ে দিলা হাতে, সে তো হারলই, ডেবিউট্যান্টকে দিয়ে দিলা যে তুই বল কর, এখানে বলের গতি বেশি বলে, আমরা এর আগে উমরান মালিককে দেখেছি, মায়াঙ্ক যাদবকে দেখেছি, বলের গতি বেশি হলেই হয় না, মেন হচ্ছে ভেরিয়েশনস জানতে হবে, লাস্টে যদি তুমি বলে আসো তো ভেরিয়েশন যদি জানো তাহলে গিয়ে একমাত্র টি-20 ক্রিকেটে কাজে লাগে। মোহাম্মদ সিরাজ লাস্ট 3-4 বছরে যা ইমপ্রেস দেখিয়েছে ক্রিকেটে ভাই, আর আমার বিশেষ করে টেস্টে, ঠিক আছে, আর তারপরে তো ওডিআই তো কামব্যাক করেছে, ঠিক আছে, মানে ওর মতন প্লেয়ার আমার মনে হয় না এখনো পর্যন্ত ইন্ডিয়া টিমে আছে, না সত্যি তাই এখানে সিরাজকে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, মোটামুটি ম্যাচ যা গেল দেখে মনে হলো যে শান্তি পেলাম, যে একটা কন্টেস্টেড ম্যাচ ক্লোজিং ম্যাচ হোক, লাস্ট ওভারে ম্যাচ হোক, আমরা আনন্দ পাবো, দর্শকরা। নেক্সট ম্যাচ যেটা আজকে হতে চলেছে সেটা হচ্ছে এলএসজি আর দিল্লির মধ্যে। তো এইখানে আমরা টিমের চেষ্টা করছি, টিমের অ্যানালাইসিস করার, যে প্লেইং 11টা কি বার করা যায় এখান থেকে, সেটা করতে চলেছি আজকে আমরা। তো যদি আমরা দুখানা টিমই দেখি, এলএসজির টিম বর্তমানে যা দাঁড়িয়েছে আমরা দেখছি যে ওদের কাছে কিন্তু বেস্ট আনক্যাপ বোলার স্লট রয়েছে একদম, মহসিন খান, আনক্যাপ আবেশ খান বলা যায় না, মেনলি ডোমেস্টিক বোলার বলা যেতে পারে, আবেশ খান বল, মহসিন খান বল, তারপর হচ্ছে মোহাম্মদ শামির মতো প্লেয়ার রয়েছে এলএসজির কাছে, প্রিন্স যাদব রয়েছে, ঠিক আছে, এরকম ভালো ভালো কিন্তু ওদের কাছে বোলার রয়েছে। প্লাস যদি আমরা বলি যে ওদিকে দিল্লির কথা, দিল্লি এই বছর আমার এই পুরো টোটাল আইপিএল এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের পরে যদি কোনো ব্যালেন্স টিম লেগে থাকে সেটা কিন্তু আমার কাছে এখানে দিল্লি লাগছে, কারণ দিল্লি প্লেইং 11টা যদি আমরা বলি প্লেইং 11 কেমন হতে চলেছে, দিল্লির প্লেইং 11-এ সবার প্রথমে চলে আসবে কেএল রাহুল কিন্তু এখানে ওপেনিং করবে বলে দিয়েছে অলরেডি, তো কেএল রাহুল চলে আসবে ওপেনিংয়ে, তারপরে চলে আসবে ওর সাথে ওপেনিং করতে চলেছে হচ্ছে তোর পৃথ্বী শ করতে পারে, আমরা স্ল্যাশ রেখেছিলাম, ঠিক আছে, আমরা স্ল্যাশ রেখেছিলাম, পৃথ্বী শ করতে পারে, আর কে আছে ওর করার মতো, অভিষেক পোড়াল মনে কর 3 নম্বরে খেলবে, অভিষেক পোড়াল প্রথম নিশাঙ্কা করতে পারে, বা হচ্ছে পৃথ্বী শ করতে পারে, তো এই দুটো হলো, তারপরে অভিষেক পোড়াল 3 নম্বরে চলে আসবে, বা হচ্ছে যদি এটা নাও চায় তাহলে কেএল রাহুলের সঙ্গে ডাইরেক্ট পোড়ালকে ওপেনিং করে দিয়ে 3 নম্বরে এখানে নীতিশ রানাকে খেলাতে পারে। আর 4 নম্বরের কথা যদি বলি আমরা, 4 নম্বরে এখানে ট্রিস্টান স্টাফ ভালো খেলবে, ট্রিস্টান স্টাফ চলে আসবে। 5 নম্বরে কিন্তু এখানে ডেভিড মিলার রয়েছে, 6 নম্বরে অক্ষর প্যাটেল রয়েছে, 7-এ রয়েছে হচ্ছে তোর আশুতোষ শর্মা, 8-এ ভিপ্রাজ নিগম, মনে আছে গত বছরে নিশ্চয়ই, 8 নম্বর অব্দি একদম প্রপার ব্যাটসম্যান রয়েছে কিন্তু দিল্লির কাছে, ভিপ্রাজ নিগম, এটাকেই বলে ফিনিশার, মানে তার মধ্যে ভিপ্রাজ নিগম অলরাউন্ডার, অক্ষর প্যাটেল অলরাউন্ডার রয়েছে, তাহলে দুখানা বোলারও পেয়ে গেল এর মধ্যে। আর তারপরে যদি বোলারদের কথা বলা হয়, কুলদীপ যাদব আছে,
তারপরে যেহেতু স্টার্ক নেই, স্টার্কের জায়গায় আমি এখানে স্টার্কের থেকেও টি-20 ভালো বোলার একটা ধরছি, সেটা হচ্ছে লুঙ্গি এঙ্গিরিকে। এই বছর ওয়ার্ল্ড কাপে দেখেছি আমরা, একদম স্লোয়ার মেরে স্লোয়ার ব্যাটসম্যানদের স্লো করে দেবে। তো লুঙ্গি এঙ্গিরি আছে আর টি নটরাজন আছে, একদম পারফেক্ট টিম আমার কাছে লাগছে দিল্লির এখানে। আর যদি ইম্প্যাক্টের কথা বলা হয়, আকিব নাবিদারের মতো প্লেয়ার রয়েছে এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। আমার কোথায় মনে হচ্ছে বলতে পাঞ্জাব আর দিল্লি একদম সেম টিম লাগছে। হ্যাঁ, দিল্লি যদি টেম্পারমেন্ট ঠিকঠাক ম্যানেজ করতে পারে ওরা টিমটাকে, একদম দিল্লি কিন্তু কনফার্ম প্লে অফ যেতে পারে। তবে এলএসজি টিম যদি আমরা দেখি, এলএসজি টিমের মধ্যে কিন্তু সেরকম ডেপথ নেই, কারণ হচ্ছে ওপেনিং হচ্ছে বেস্ট ওপেনিং, ওদের বেস্ট 3-4টা কিন্তু একদম বেস্ট। কিন্তু এবার হচ্ছে প্রথম মানে মুখ এলএসজির মুখ হয়ে যাবে ঋষভ পান্তের কামব্যাক, ভাই কিভাবে খেলে, ঠিক আছে। যুবরাজ সিং এর কাছে কিন্তু ট্রেনিং করে এসেছে ঋষভ পান্ত, ঠিক আছে। অবশ্যই, আর এও কিন্তু একটা দাবিদার টি-20 তে কামব্যাক করার জন্য। তো ঋষভ পান্তের আন্ডারে যদি দেখি আমরা এলএসজি কেমন দাঁড়াচ্ছে, তো প্রথমে তো চলে আসবে, প্রথম চারখানা একদম বাঘা প্লেয়ার, চারখানা প্লেয়ার রয়েছে। তো রিয়ের আছে, মিচেল মার্শ আছে, তার সঙ্গে ওপেনিং করবে হচ্ছে এডেন মার্করাম, তারপরে রয়েছে নিকোলাস পুরান, প্রথমেই 3টে বিদেশি চলে আসলো, তারপরে আসবে ঋষভ পান্ত। কিন্তু প্রবলেমটা আছে আরেক জায়গায়, এরপরে কারা আসবে? 5 নম্বরে কিন্তু আয়ুষ বাদনীকে খেলতে হবে, 6 নম্বরে আব্দুল সামাদকে খেলতে হবে, ঠিক আছে। এরকম প্লেয়ার আছে কিন্তু, তাহলে কিন্তু মানে ফিনিশার একদম নেই বললেই চলে। ওই তো একদম এলএসজি আর গুজরাট, ঠিক আছে, সেম সিমিলারিটি নিয়ে টিম করেছে, আমার মনে হয় সেটাই। ওদেরও তাও তো গুজরাটে এরা খেলে আসছে অনেক বছর ধরে, শাহরুখ খান আর তেওয়াটিয়া খেলে আসছে। সেটাই তো, আব্দুল সামাদ আর আয়ুষ বাদনী, এদের থেকে আমরা কি এক্সপেকটেশন করব? হয়তো খুব জোরে আয়ুষ বাদনী যদিও বা চলে যায়, আব্দুল সামাদকে তো আমি জীবনে কোনোদিন ভালো খেলতে দেখলাম। সেটাই তো, গত বছর একটা দুটো ইনিংস ভালো খেলেছিল, কিন্তু একদম পুরো প্রবলেম হয়ে মানে তো এখানে 6-7 নম্বরে এরকম আব্দুল সামাদ খেলবে। তারপরে যদি বোলারদের কথা বলা হয়, বোলারদের মধ্যে আর হাসারাঙ্গা ছিল, হাসারাঙ্গা কিন্তু এখনো অবধি, হাসারাঙ্গা শোনা যাচ্ছিল যে হাসারাঙ্গার বদলে গুদাকেশ মোটিকে নিয়ে আসবে থেকে, তো ওয়েস্ট ইন্ডিজ থেকে, কিন্তু কোনো রিপ্লেসমেন্ট আমরা দেখতে পাইনি। তো হাসারাঙ্গা কিন্তু এখনো এনওসি পেয়েছে কি পাইনি আমরা জানি না, এটা কোনো ইনফরমেশন নেই এখন। যদি হাসারাঙ্গা চলে আসে তাহলে হাসারাঙ্গা মিডিলে চলে আসবে। আর তারপরে মোহাম্মদ শামি রয়েছে, অনেকগুলো বোলার আছে, তারপরে মহসিন খান রয়েছে, মোহাম্মদ শামি রয়েছে, মায়াঙ্ক যাদব রয়েছে, আবেশ খান রয়েছে, নোকিয়া রয়েছে, আর মানে বোলার প্রিন্স যাদব রয়েছে। গত বছর প্রিন্স যাদব 140-এ বল করতে পারে, ভালো বোলার কিন্তু একটা। তো এই দাঁড়াতে চলেছে এলএসজির, যেটাতে বোলিং ডেপথ, এই ব্যাটিং ডেপথ কিন্তু একদম নেই, মানে ব্যালেন্স নেই। তো এখানে যদি আমরা বলি দল কার ভালো এবং ভারীকে জিততে চলেছে, আমাদের মতে কিন্তু এখানে কেএল রাহুলের টিম, অক্ষর প্যাটেলের টিম, একদম দিল্লি ক্যাপিটালস কিন্তু এগিয়ে রয়েছে, কারণ খুব ব্যালেন্স একটা টিম বানিয়েছে এই বছর দিল্লি ক্যাপিটালস। তো দেখা যাক কি হয় না হয়, ম্যাচের উপরে আমরা যখন আসবো দেখতে পারবো। ফার্স্ট ম্যাচ হতে চলেছে দুটো টিমের মধ্যেই। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি, আর আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে ভিডিও, ঠিক আছে। আজ ভিডিও ভালো লেগে থাকলে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে যেন নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকের মতো এইটুকু রাখছি, বাই বাই।